আসসালামু আলাইকুম। শহরের সুন্দরী মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে নেকেড ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করছিল একটি চক্র। শুধু সুন্দরী মেয়েই নয়, অনেক পুরুষও তাদের সর্বস্ব হারাচ্ছিল সেই ফাঁদে পা দিয়ে। এজন্য শহরে ঘটছিল একের পর এক আত্মহত্যা। সেই অপরাধী চক্রকে ধরতে চোখের ঘুম হারাম হয়ে যায় পুলিশের। পুলিশ যখন কিছুই সমাধান করতে পারছিল না, তখন নিজের গার্লফ্রেন্ডের নেকেড ভিডিও সে অপরাধী চক্রের হাত থেকে উদ্ধার করতে যায় একটি ছেলে। কিন্তু সে সেখানে গিয়ে একটি মেয়ের ডেড বডি দেখতে পায়। পুলিশ ধারণা করে ছেলেটি হয়তো মেয়েটিকে খুন করেছে। কে মেরেছে এই মেয়েটিকে, আর পুলিশ কি পারবে সেই ব্ল্যাকমেলিং চক্রকে ধরতে? এমনই এক কাহিনী নিয়ে আমাদের আজকের মুভি ইরাফক্ষ আইরাম কাঙাল সাসপেন্স থ্রিলার। এই তামিল মুভিটির IMDb রেটিং 7.3 আউট অফ 10। তো চলুন দেরি না করে চলে যাই মুভির গল্পে। মুভির কাহিনী শুরু হয় চেন্নাইয়ের আভিরামাপুরান পুলিশ স্টেশন থেকে। সন্ধ্যা থেকে অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল। এমন ঝড় বৃষ্টির রাতে পুলিশ স্টেশনের সামনে এসে একটি পেট্রোলিং কার দাঁড়ায়। কার থেকে পুলিশ ভারত নামের এই ছেলেটিকে নামিয়ে পুলিশ স্টেশনের ভেতরে নিয়ে যায়। একজন কনস্টেবল ভারতের বডি সার্চ করে তার কাছে থাকা মোবাইল ফোন, মানি ব্যাগ সব নিয়ে নেয়। এরপর তারা ভারতের নাম, ঠিকানা সহ যাবতীয় ডিটেলস নেয়। তারা একটি কাগজে ভারতের ফিঙ্গারপ্রিন্টও নিয়ে নেয়। কিছুক্ষণ আগে পুলিশের কাছে খবর আসে যে একটি বাড়িতে মার্ডার হয়েছে। ক্রাইম স্পটে গিয়ে পুলিশ একটি ডেড বডি খুঁজে পায়। এই মার্ডারের সাসপেক্ট হিসেবেই পুলিশ ভারতকে পুলিশ স্টেশন নিয়ে এসেছে। পুলিশ স্টেশনে নিউটন নামের এই লোকটি উপস্থিত ছিল। নিউটনই পুলিশকে এই মার্ডারের ব্যাপারে ইনফর্ম করেছিল। এই জন্য তার স্টেটমেন্ট নেওয়ার জন্য পুলিশ নিউটনকেও পুলিশ স্টেশনে নিয়ে এসেছে। পুলিশ ভারত ও নিউটনকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করে কোথাও যেতে নিষেধ করে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমাদের ভৈরবী নামের এই রাইটারকে দেখানো হয়। ভৈরবী একজন অনেক বড় নোভেল রাইটার। এদিকে ভারত একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার। ভৈরবী আভিরামপুরাম থেকে কোট্টিপুরাম যাবার জন্য একটি ট্যাক্সি ভাড়া করে, আর এই ট্যাক্সি ড্রাইভার ছিল ভারত। ভারত ভৈরবীকে দেখে চিনতে পেরে অনেক এক্সাইটেড হয়ে যায়। সে ভৈরবীকে বলে, ম্যাম, আমি আপনার অনেক বড় ফ্যান, আমি আপনার অনেকগুলো নোভেল পড়েছি। ভৈরবী একটু মুচকি এসে বলে, ও তাই নাকি? ভারত বলে, ম্যাডাম, আপনি অনেক ভালো লেখেন। ভৈরবী বলে, ধন্যবাদ আপনাকে। ভারত বলে, আপনি কোট্টিপুরাম কোথায় নামবেন ম্যাডাম? ভৈরবী ভারতকে রাস্তার পাশে পার্ক করে রাখা একটি স্পোর্টস বাইক দেখিয়ে বলে, আমাকে ওইখানে বাইকটার পাশে নামিয়ে দাও। এরপর ভারত ভৈরবীকে নামিয়ে দিয়ে সুশীলা নামের একটি মেয়েকে পিক করতে যায়। তখন আমরা জানতে পারি যে ভারত ও সুশীলা একে অন্যকে অনেক দিন থেকে জানে। গত 1 বছর যাবৎ তারা রিলেশনশিপে আছে। সুশীলা এখানে একটি হাসপাতালে নার্স হিসেবে চাকরি করে। ভারত প্রতিদিন সুশীলাকে সকালে একবার হাসপাতালে ড্রপ করে যায়, আবার রাতে বাসায় পৌঁছে দেয়। ওই দিন রাতে ভারতের একটা ইমার্জেন্সি কাজ পড়ে যাওয়ায় সুশীলাকে পিক করতে সে আসতে পারেনি। এজন্য সুশীলা ও হাসপাতালে কাজ করা অন্য বান্ধবীরা একটি ট্যাক্সি ডেকে বাড়ির দিকে রওনা হয়। এই ট্যাক্সি ড্রাইভার গুরু নামের একজন। পথে যার যার বাসার কাছে সুশীলার বান্ধবীরা এক এক করে ট্যাক্সি থেকে নেমে যায়। শেষে থেকে যায় একা সুশীলা। কিছুক্ষণ পর একটি শুনশান এলাকায় গিয়ে গুরু সুশীলার সাথে জবরদস্তি করার চেষ্টা করে। সুশীলা দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে গুরু সুশীলাকে ধরে আবার ট্যাক্সির ভেতর নিয়ে যাবার চেষ্টা করে। ঠিক ওই সময় গণেশ নামের এই ছেলেটি সেখানে এসে গুরুকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। এরপর গণেশ সুশীলাকে তার বাড়িতে ড্রপ করে দেওয়ার কথা বললে সুশীলা তাকে বলে যে তার বাসা কাছে, সে হেঁটেই চলে যেতে পারবে। সুশীলা তার উপকারের জন্য গণেশকে ধন্যবাদ জানিয়ে তার বাসায় চলে যায়। পরদিন সকালে ভারত সুশীলাকে পিক করতে আসলে গত রাতে তার সাথে কি কি হয়েছে তার সব সে ভারতকে খুলে বলে। ভারত আগে থেকেই গুরুকে চিনত। সে গুরুর ব্যাপারে খোঁজ দিয়ে জানতে পারে যে গুরুর ফোন সুইচ অফ, আর সে কোথায় আছে তা কেউ বলতে পারছে না। সুশীলা হাসপাতালে চাকরি করলেও ছুটির দিনে হোম নার্স হিসেবে বাসায় গিয়ে হোম সার্ভিস দেয় কিছু এক্সট্রা ইনকামের জন্য। সে বসন্ত নামের একজন বাড়িতে হোম সার্ভিস দেয়। বসন্তের বাবা অসুস্থ থাকায় সুশীলা তাকে বাসায় গিয়ে ট্রিটমেন্ট দেয়। আজ সে বসন্তের বাবার সুগার টেস্ট করে তাকে ওষুধ খাইয়ে দেয়। বসন্তের স্ত্রীর নাম রূপা। রূপা সব সময় মন খারাপ করে থাকতো, কারণ রূপার স্বামী বসন্ত রূপাকে একদমই পছন্দ করতো না। বসন্তর বাবা বসন্তকে অনেকটা জোর করে রূপার সাথে বিয়ে দিয়েছিল। এজন্য বিয়ের শুরু থেকেই বসন্ত রূপার সাথে খারাপ ব্যবহার করত। রূপার ছোট ছোট ভুলকেও সে বড় করে দেখাতো। তাদের বিয়ের 5 বছর পার হলো, তাদের কোনো বাচ্চা ছিল না। এরপরে একদিন সুশীলা ও গণেশের আবারও দেখা হয়। সুশীলা গণেশকে সেদিন রাতের জন্য আবারও ধন্যবাদ জানায়। গণেশ সুশীলাকে বলে, আরে এত ধন্যবাদ দেওয়ার কিছু নেই। সুশীলা তখন তার ব্যাগ থেকে একটি পেন ড্রাইভ বের করে গণেশের হাতে দিয়ে বলে, এটি সম্ভবত আপনার। গণেশ পেন ড্রাইভটি হাতে নিয়ে হেসে বলে, হ্যাঁ, এটি তো আমারই। আপনি কোথায় পেলেন? সুশীলা বলে, সেদিন আপনি যখন ওই লম্পো ড্রাইভারের সাথে মারামারি করছিলেন তখন এটি আপনার পকেট থেকে পড়ে গিয়েছিল। আমি নিয়ে ব্যাগে রেখেছিলাম, কিন্তু যাবার সময় আপনাকে দিতে ভুলে গিয়েছিলাম।
দেখেছিলাম। গণেশ বলে এর ভেতরে দুটি হলিউড মুভি আছে শুধু, এছাড়া আর তেমন কিছু নেই। বাই দ্য ওয়ে, আপনি কি মুভি দুটি দেখেছেন? সুশীলা বলে কারো পারমিশন ছাড়া আমি কারো ব্যক্তিগত জিনিসে হাত দিই না। এভাবে এক কথায় দু কথায় গণেশের সুশীলাকে ভালো লেগে যায়। পরদিন সুশীলা রূপাকে নিয়ে একজন সাইকিয়াট্রিক ডাক্তারের কাছে আসে, কারণ রূপা ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছিল। রূপা ডাক্তারকে তার সব সমস্যা খুলে বলে। সে বলে যে আমার স্বামী আমাকে একদমই পছন্দ করে না, আমার সাথে ভালো করে কথাও বলে না, তার আর আমার মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কও নেই, এজন্য আমি ধীরে ধীরে মানসিক রোগী হয়ে যাচ্ছি। সব শুনে ডাক্তার বলে এখানে সমস্যাটা আপনার না, আপনার স্বামীর। তাকে একবার বুঝিয়ে শুনিয়ে আমার কাছে নিয়ে আসুন, আমি তার কাউন্সিলিং করব। ওই দিন সন্ধ্যায় সুশীলা ও তার বান্ধবীরা মিলে সিনেমা হলে মুভি দেখতে যায়। ভারতেরও একটু পরে আসার কথা ছিল, এজন্য সুশীলা তার পাশের সিটটি খালি রেখেছে। কিন্তু সিনেমা শুরু হলে হঠাৎ গণেশ এসে সেই সিটে বসে পড়ে। সে সুশীলার ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছে, তার বাসা কোথায়, সে কি কাজ করে, তার বাড়িতে কে কে আছে ইত্যাদি। কথায় কথায় গণেশ সুশীলার গায়ে টাচ করতে থাকে। সে সুশীলাকে মলেস্ট করার চেষ্টা করলে সুশীলা সিনেমা হল থেকে বেরিয়ে আসে। সেখানে ভারতের সাথে দেখা হলে সুশীলা ভারতকে সবকিছু খুলে বলে। ভারত সুশীলাকে নিয়ে আবার সিনেমা হলে এসে দেখে যে গণেশ সেখানে নেই। তারা আসার আগেই গণেশ সেখান থেকে চলে গেছে। পরদিন ভারত তার বন্ধুকে সাথে নিয়ে একটি গ্যারেজে যায় তার নষ্ট হওয়া বাইক সার্ভিসিং করাতে। সেখানে আমরা গণেশকেও দেখতে পাই। গণেশ সেখানে তার স্পোর্টস বাইকটি নিয়ে ঠিক করাতে এসেছে। কিছুক্ষণ পর সুশীলাও সেখানে আসে। আজ ভারতের জন্মদিন, এজন্য সুশীলা তাকে উইশ করতে এখানে এসেছে। সুশীলাকে এখানে দেখে প্রথমে গণেশ কিছুটা অবাক হয়ে যায়। পরে তার ও ভারতের কথা শুনে সে বুঝতে পারে যে সুশীলা ও ভারত রিলেশনে রয়েছে। সুশীলা গণেশকে এখানে দেখেও ভারতকে গণেশের ব্যাপারে কিছু বলে না, কারণ আজ ভারতের বার্থডে। সে চায়নি কোনো ঝামেলার কারণে যেন তার আজকের দিনটি নষ্ট হয়। সুশীলা তার স্কুটি নিয়ে ফিরে যাবার সময় গণেশও তার বাইক নিয়ে সুশীলাকে ফলো করতে শুরু করে। পথে এক জায়গায় গণেশ সুশীলার পথ আটকে বলে তাকে তো তার গিফট দিয়ে দিলে, আমার গিফট কোথায়? তুমি আমাকে ভালোবাসলে সেটাই আমার জন্য সবচেয়ে বড় গিফট হবে। প্লিজ সুশীলা, আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এ কথা বলে সে আবারও সুশীলাকে টাচ করার চেষ্টা করলে সুশীলা গণেশকে এক চড় বসিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর একদিন গণেশ সুশীলা যে হাসপাতালে চাকরি করে সে হাসপাতালে চলে আসে। তাকে দেখে সুশীলা বলে তুমি এখানে কেন এসেছো, প্লিজ চলে যাও এখান থেকে। কিন্তু গণেশ রুমের দরজা বন্ধ করে দেয়। এটা দেখে সুশীলা চিৎকার করার চেষ্টা করলে গণেশ তাকে এক চড় বসিয়ে দেয়। চড় খেয়ে সুশীলা সেন্সলেস হয়ে যায়। তার যখন জ্ঞান ফিরে সে দেখে যে সে হাসপাতালের বেডে শুয়ে আছে আর গণেশ তার পাশে দাঁড়িয়ে আছে। গণেশ তখন সুশীলাকে বলে আমি চাইলে তোমার অচেতন অবস্থায় তোমার অনেক ক্ষতি করতে পারতাম, কিন্তু তোমার কোনো ক্ষতি হোক তা আমি চাই না। খবরদার আর কখনো ওই ট্যাক্সি ড্রাইভারের সাথে দেখা করতে যাবে না, যদি যাও তবে তোমাকে না তাকে মেরে ফেলবো। ওই দিন রাতে সুশীলা ভারতের সাথে দেখা করে গণেশের ব্যাপারে সব কথা খুলে বলে। সবকিছু শুনে ভারত সিদ্ধান্ত নেয় যে এবার সে গণেশকে উচিত শিক্ষা দেবে। তারা যখন একসাথে বসে কথা বলছিল হঠাৎ তারা দেখে যে কেউ একজন পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে, কিন্তু অন্ধকার থাকায় তার মুখটি পরিষ্কার দেখা যাচ্ছিল না। ভারত দৌড়ে গিয়ে অনেক কষ্টে তাকে সুইসাইড করা থেকে আটকায়। তখন আমরা জানতে পারি যে আর কেউ নয় বরং রূপা, বসন্তের স্ত্রী রূপা। ভারত রূপাকে জিজ্ঞেস করে যে ম্যাডাম আপনি সুইসাইড কেন করতে চাইছেন? রূপা তখন তাকে সব কথা খুলে বলে যে রূপার স্বামী বসন্ত তাকে একদমই পছন্দ করে না, সে তাকে কোনোদিনও ভালোবাসেনি, এই জন্য সে অনেক ডিপ্রেশনে ছিল। এর মাঝে একদিন রূপার কাছে রং নাম্বারে একটি নাম্বার থেকে ফোন আসে। উপাসের ছেলেটি রূপার সাথে অনেক সুন্দর করে কথা বলতো। কথা বলতে বলতে রূপার ফোনের উপাসের ছেলেটিকে ভালো লেগে যায়। ছেলেটিও মিষ্টি মিষ্টি কথা বলে রূপাকে তার প্রেমের জালে ফাঁসিয়ে ফেলে। একদিন ছেলেটি রূপাকে তার সাথে দেখা করতে বলে। প্রথমে আপত্তি করলেও ছেলেটির পীড়াপিড়িতে রূপা তার সাথে দেখা করতে যেতে রাজি হয়, কিন্তু রূপা তার সাথে দেখা করতে গেলে ওই লোক রূপার মুখে কিছু স্প্রে করে তাকে সেন্সলেস করে ফেলে আর তারপর রূপাকে বিবস্ত্র করে তার খারাপ ভিডিও তৈরি করে। এই ভিডিও দিয়ে লোকটি রূপাকে ব্ল্যাকমেলিং শুরু করে। সে কখনো রূপার কাছে 1 লাখ টাকা, কখনো 50,000 টাকা দাবি করতে থাকে। টাকা না দিলে এই ভিডিও বসন্তকে পাঠিয়ে দেওয়ারও হুমকি দেয়। রূপা এতদিন তার চাহিদা মতো টাকা দিয়ে এসেছে, কিন্তু এবার লোকটি রূপার কাছে 1 কোটি টাকা চাইছে। সে এই কথা বসন্তকে বলতে পারছে না, কারণ বসন্ত জানতে পারলে তাকে মেরেই ফেলবে। আর অন্যদিকে তার কাছে এত টাকাও নেই, এই জন্য কোনো উপায় না পেয়ে রূপা সুইসাইড করাকে বেছে নিয়েছে। ভারত তখন রূপার কাছে ওই লোকের ছবি দেখতে চাইলে রূপা তার ফোন বের করে লোকটির ছবি দেখায়। লোকটির ছবি দেখে সুশীলা অনেক অবাক হয়ে যায়, কারণ লোকটি আর কেউ নয় বরং গণেশ। গণেশ রূপার মতো সুশীলাকে ট্র্যাক
ট্র্যাপ করেছে। সুশীলা ভারতকে বলে দেয় যে এই গণেশ যে এতদিন ধরে আমার পেছনে পড়েছে। ভারত রূপাকে কথা দেয় যে সে যে করে হোক গণেশের কাছ থেকে রূপার ভিডিও উদ্ধার করে আনবে। পরদিন রাতে ভারত গণেশের বাড়ি যায় তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। বাড়ির বাইরে তার মুরালি নামে একজন লোকের সাথে দেখা হয়। মুরালি গণেশের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল। মুরালি ও ভারত একে অন্যের দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে। এখান থেকে সিন আবার ফ্ল্যাশব্যাকে কিছুদিন আগে নিয়ে যাওয়া হয়। একটি হোটেলে প্রথমবার মুরালি ও গণেশের দেখা হয়েছিল। কথায় কথায় মুরালি গণেশকে বলেছিল যে সে বিয়ের জন্য পাত্রী খুঁজছে। গণেশ তখন মুরালিকে তার কাজিনের সাথে দেখা করায়, আর তাদের দুজনের দেখা করানোর জন্য গণেশ মুরালিকে নিয়ে একটি কফি শপে যায়। কফি শপে গণেশ নিজের কাজিন পরিচয় দিয়ে একটি মেয়েকে মুরালির সাথে পরিচয় করিয়ে দেয়। মেয়েটিকে দেখে মুরালির অনেক পছন্দ হয়। সে কোনো কিছু না ভেবেই মেয়েটিও গণেশকে তার বাড়ি দেখানোর জন্য বাড়িতে নিয়ে যায়। কিন্তু বাড়িতে গিয়ে গণেশ তার পিস্তল বের করে মুরালিকে বলে যে ঘরে টাকা পয়সা গোল্ড যা আছে সব বের কর। এতে মুরালি অনেকটা হতভম্ব হয়ে যায়। ওই মেয়েটিও গণেশ মিলে মুরালির ঘর লুট করে চলে যায়। এরপর থেকে মুরালি না পারছিল খেতে আর না পারছিল ঘুমাতে, কারণ সে গণেশের কাছে অনেক বড় ধোকা খেয়েছে। এজন্য সে মনে মনে গণেশকে খুঁজতে থাকে। গণেশ যেদিন সুশীলার স্কুটির পথ আটকে দাঁড়িয়েছিল সেদিন মুরালি গণেশকে পেয়ে যায়। সে একটি ট্যাক্সি করে গণেশকে ফলো করতে করতে তার বাসা পর্যন্ত পৌঁছে যায়, অর্থাৎ সে গণেশের বাড়ির ঠিকানা পেয়ে যায়। এরপর মুরালি গণেশকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একটি প্ল্যান বানায়। সে ঠিক করে সে গণেশকে প্রাণে মেরে ফেলবে। এজন্য পরিকল্পনা মতো মুরালি গণেশকে মারার জন্য ব্ল্যাক মার্কেট থেকে একটি বিদেশি পিস্তল কিনে গণেশকে মারার জন্য সে ওই দিন রাতে বাড়ির ভেতর প্রবেশ করে। এরপর বাড়ির ভেতর থেকে একটি পিস্তলের আওয়াজ শোনা যায়। কিছুক্ষণ পর মুরালি গণেশের বাড়ি থেকে বের হয়ে আসে, আর তখনই মুরালির সাথে বাড়ির বাইরে ভারতের দেখা হয়। ভারত তো এসবের কিছুই জানতো না। সে বাড়ির ভেতর গিয়ে দ্রুত আবার বেরিয়ে আসে, আর ওই সময় গণেশের প্রতিবেশী নিউটন ভারতকে গণেশের বাড়ি থেকে বের হতে দেখে। গণেশের বাড়ি থেকে বের হয়ে ভারত মুরালির গাড়িকে ফলো করতে শুরু করে, কিন্তু কিছু দূর চেস করার পর হঠাৎ ভারত একটি বাইকে ধাক্কা লাগিয়ে দেয়। এজন্য ট্রাফিক পুলিশ ভারতকে পুলিশ স্টেশন নিয়ে আসে। অন্যদিকে নিউটন পুলিশে কল করে বলে যে তার পাশের বাসায় সে গুলির আওয়াজ শুনেছে, হয়তো সেখানে কারোর সাথে খারাপ কিছু ঘটেছে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসলে নিউটন পুলিশকে জানায় যে গুলির আওয়াজ শোনার পর সে ওই বাড়ি থেকে একটি ছেলেকে বের হয়ে যেতে দেখেছে। সে ওই ছেলেকে আবার দেখলে চিনতে পারবে। পুলিশ গণেশের বাড়ির ভেতর গিয়ে একদম শকড হয়ে যায়, কিন্তু কি ঘটেছিল এই বাড়িতে তা আমাদের একটু পরে দেখানো হবে। যাই হোক, পুলিশ নিউটনের জবানবন্দি নিতে তাকে পুলিশ স্টেশন নিয়ে আসে। অন্যদিকে ভারতকেও পুলিশ অ্যাক্সিডেন্ট কেসে পুলিশ স্টেশন নিয়ে আসে। পুলিশ স্টেশনে নিউটন ভারতকে দেখে চিনে ফেলে। সে ইন্সপেক্টরকে বলে যে স্যার, এই ছেলেটি গণেশের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। গণেশ বুঝতে পারে যে সে অনেক বড় ঝামেলায় জড়িয়ে পড়েছে। এই জন্য সে কোনো মতে কনস্টেবলকে ধাক্কা দিয়ে পুলিশ স্টেশন থেকে পালিয়ে আসে। পুলিশের ধাওয়া খেয়ে ভারত একটি বাড়িতে আশ্রয় নেয়। এই বাড়িটি ছিল সেই রাইটার ভৈরবীর বাড়ি, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। ভৈরবী তাকে দেখে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে, সে কেন পুলিশের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। ভারত তখন ভৈরবীকে সবকিছু খুলে বলে। সে গণেশের বাড়িতে গিয়েছিল গণেশের কাছে থাকা রূপার ভিডিও উদ্ধার করতে, কিন্তু ঘরের ভেতর সে একটি মেয়েকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ আগে কেউ মেয়েটিকে মার্ডার করেছে। এই মেয়েটিকে ভারত কিছুদিন আগে একটি মলে দেখেছিল। মেয়েটির ডেড বডি দেখে ভারত সেখান থেকে ভয়ে বেরিয়ে আসে, কিন্তু পুলিশ ও গণেশের প্রতিবেশী ভাবছে যে আমিই মার্ডার করেছি। এই সব কথা জানার পর ভৈরবী ভারতকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। ভারতকে খুঁজতে খুঁজতে পুলিশ ভৈরবীর ফ্ল্যাট পর্যন্ত চলে আসলে ভৈরবী তাদেরকে মিথ্যে বলে যে ভারত এখানে আসেনি। ভৈরবীর ঘরের দেয়ালে সে ভৈরবীর স্বামীর ছবি দেখে ভারত ভৈরবীকে জিজ্ঞেস করে যে তার স্বামী কোথায়। ভৈরবী বলে কয়েক বছর আগে তার স্বামী একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ভারত তখন ভালো করে খেয়াল করে দেখে যে ভৈরবীর স্বামীর ছবিতে যে রকম বাইকে বসে আছে সে ওই একই রকম বাইক গণেশের কাছে দেখেছিল। এদিকে গণেশ তার বাড়িতে পাহারায় থাকা পুলিশ কনস্টেবলকে মাথায় আঘাত করে অজ্ঞান করে তার বাড়িতে প্রবেশ করে সে একটি পেন ড্রাইভ নিয়ে তার টিভিতে প্লে করে। পেন ড্রাইভের উপর নগ্ন ভিডিও ঠিক আছে কিনা তা সে চেক করছিল। ঠিক ওই সময় ভারত ও পেছনের দরজা দিয়ে গণেশের বাড়িতে আসে। এখানে ভারত ও গণেশের মধ্যে ফাইট হয়, কিন্তু গণেশ ভারতকে তার মাথায় আঘাত করে সেখান থেকে চলে যায়। গণেশের বাড়ি থেকে ভারত একটি পুরনো সংবাদপত্র খুঁজে পায়। সেই সংবাদপত্রে মুরালি পাত্রী চায় বিজ্ঞাপন দিয়েছিল। এই বিজ্ঞাপন দেখেই গণেশ মুরালির সাথে প্রথম যোগাযোগ করে। এই অ্যাড দেখে মুরালির বাসা ঠিকানা নিয়ে ভারত মুরালির বাসায় আসে। সে মুরালির টি শার্টের কলার চেপে ধরে বলে, বল তুই কেন ওই মেয়েটিকে মেরেছিস, আর গণেশ কোথায়? মুরালি তখন ভারতকে
গণেশকে বলে, আমি জানি না। গণেশ একটি মেয়ের সাথে আমার দেখা করানোর কথা বলে আমার বাড়িতে এসে আমার টাকা পয়সা স্বর্ণলঙ্কা সব লুট করে নিয়ে যায়। এজন্য আমি সেদিন রাগে পিস্তল নিয়ে গণেশের বাড়িতে যাই। গণেশের ঘরে গিয়ে আমি একটি মেয়েকে মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। মেয়েটির ডেড বডির পাশে একটি পিস্তল পড়েছিল। তখন পাশের রুমে আমি গণেশকে দেখতে পাই। গণেশ আমার উপর হামলা করে ধাক্কা দিয়ে ফেলে রেখে চলে যায়। এরপর মুরালিও ভয় গণেশের বাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু সে বাড়িতে এসে দেখে যে সে ভুল করে তার পিস্তলটির বদলে ওই মৃত মেয়ের পাশে পড়ে থাকা পিস্তলটি নিয়ে এসেছে। এইসব শুনে ভারত মুরালির বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে। যেদিন গণেশ একটি মেয়েকে নিয়ে মুরালির বাড়িতে এসেছিল সেদিনকার সিসিটিভি ফুটেজ চেক করে ভারত জানতে পারে যে সেদিন তারা একটি গাড়িতে করে মুরালির বাড়িতে এসেছিল। তারা সিসিটিভি থেকে গাড়ির নম্বর নিয়ে আরটিও থেকে গাড়ির মালিকের নাম ও অ্যাড্রেস খুঁজে বের করে। গাড়িটির মালিক নারায়ণ। ভারত নারায়ণের কাছে গিয়ে গণেশের ব্যাপারে জিজ্ঞেস করে। প্রথমে নারায়ণ গণেশ নামের কাউকে চিনে না বলে জানায়, কিন্তু ভারত তাকে ভালোভাবে চেপে ধরলে সে ভারতকে জানায় যে সে গণেশকে চিনে না, তবে মারা যাওয়া মেয়েটিকে চেনে। মেয়েটির নাম মায়া। মায়ার সাথে নারায়ণের ফেসবুকে পরিচয় হয়। এরপর তারা একবার দেখাও করে। একদিন নারায়ণের স্ত্রী বাড়িতে না থাকায় নারায়ণ মায়াকে তার বাড়িতে নিয়ে আসে। তারা যখন ক্লোজ হতে যাবে তখনই সেখানে গণেশ চলে আসে। তখন নারায়ণ বুঝতে পারে যে মায়া ও গণেশ একসাথে মিলে এরকম ফ্রড রেকেট চালায়। তারা মানুষকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের বাড়িতে লুট করে। নারায়ণের বাড়ি থেকেও তারা টাকা পয়সা লুট করার পর নারায়ণের গাড়ি নিয়ে পালিয়ে যায়। নারায়ণের বউ যদি এসব জানতে পারে তবে তার সংসার ভেঙে যাবে। এই জন্য সে পুলিশে কোনো কমপ্লেন করেনি। এই ঘটনার কিছুদিন পর পুলিশ স্টেশন থেকে ফোনে তাকে জানানো হয় যে হাইওয়ের কাছ থেকে তার গাড়িটি পাওয়া গেছে। গণেশ ও মায়ের কাছে প্রতারিত হওয়ার পর যেদিন মুরালি গণেশকে ফলো করছিল সেদিন নারায়ণও তার গাড়ি নিয়ে গণেশকে ফলো করে। ফলে নারায়ণও সেদিন গণেশের ঠিকানা জেনে যায়। আর কাকতালীয় ভাবে যেদিন ভারত ও মুরালি গণেশের বাড়িতে এসেছিল ঠিক সেদিনই ভারত ও মুরালির আগে নারায়ণ সে বাড়িতে এসেছিল। সেও মায়াকে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। সিন এখান থেকে আবার প্রেজেন্টে আসে। পুলিশ ভারতকে খুঁজে না পেয়ে সুশীলাকে পুলিশ স্টেশনে নিয়ে এসে অনেক টর্চার করে। তারা সুশীলার কাছে ভারতের ব্যাপারে জানতে চায়, কিন্তু বেচারি সুশীলা তো নিজেই জানে না যে ভারত কোথায় আছে। সুশীলাকে টর্চার করার সময় ডিসিপি পুলিশ স্টেশনে পরিদর্শনে এসে সুশীলাকে এমন টর্চার করতে দেখে এসআই কে অনেক বকাঝকা করে। সুশীলার অবস্থা দেখে ডিসিপি এক্ষুনি সুশীলাকে হাসপাতালে ভর্তি করাতে বলে। তার নির্দেশ শুনে পুলিশ সুশীলাকে হাসপাতালে ভর্তি করায়। এদিকে এসআই রাইটার ভৈরবীর ক্লাসমেট ছিল। সে এসআই কে তার বাড়িতে চায়ের দাওয়াত দেয়। এসআই ভৈরবীর বাড়িতে আসলে কথায় কথায় সে এসআই এর কাছে এই কেসটির ব্যাপারে জানতে চায়। এসআই ভৈরবীকে জানায় যে মায়ার ডেড বডির কাছে যে পিস্তলটি পাওয়া গিয়েছিল তা দিয়ে মায়াকে মারা হয়নি। ওই পিস্তলে মায়া বা ভারত কারোরই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। তাছাড়া মায়ার ডেড বডির কাছ থেকে তারা একটি ধারালো ছুরি উদ্ধার করেছে। তারা আরো জানতে পেরেছে যে মায়ার সাথে আরো একটি মেয়ে সে বাড়িতে থাকতো। সেই মেয়েটি এখন মিসিং। তাছাড়া ওই বাড়িতে একটি ছেলেও রেগুলার আসতো বলে তারা প্রতিবেশীর কাছ থেকে জানতে পেরেছে। ভৈরবী ও এসআই যখন কথা বলছিল তখনই এসআই এর কাছে ফোন আসে যে সুশীলা হাসপাতাল থেকে পালিয়ে গেছে। এটি শুনে এসআই হাসপাতালে ছুটে যায়। অন্যদিকে ভারত জানতে পারে সেদিন রাতে গণেশ তার বাড়ি থেকে বেরিয়ে একটি অটোতে করে কোথাও চলে গিয়েছিল। ভারত ও মুরালি সে অটো ড্রাইভারকে খুঁজে বের করে। ঠিক তখনই সুশীলা হাসপাতাল থেকে পালিয়ে সেখানে আসে। সুশীলাকে দেখে ভারত অনেক খুশি হয়। তারা একে অন্যকে জড়িয়ে ধরে। এরপর ভারত সুশীলাকে মুরালির বাড়িতে রেখে অটো ড্রাইভারের সাথে চলে যায় এটা জানার জন্য যে সেদিন গণেশ বাড়ি থেকে পালিয়ে কোথায় গিয়েছিল। অটো ড্রাইভারের সাথে যাবার সময় পথে ভারত একটি গৌতম বুদ্ধের মূর্তি দেখতে পায়। এটি দেখে তার কিছু মনে পড়ে। কি মনে পড়ে তা আমরা একটু পরে জানতে পারবো। অটো ড্রাইভার ভারতকে একটি বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলে, স্যার আমি সেদিন এখানেই তাকে নামিয়ে দিয়েছিলাম। তারপর সে বাড়ির ভেতরে চলে যায়। এই বাড়িটি ছিল রূপার স্বামী বসন্তের বাড়ি। এটি জানতে পেরে ভারত অনেক অবাক হয়ে যায়। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একদিন গণেশ বসন্তকে একটি ভিডিও পাঠায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছিল যে বসন্ত অনিতা নামের এই মেয়েটির সাথে রোমান্স করছে। গণেশ এই ভিডিও দিয়ে ব্ল্যাকমেলিং করে বসন্তের কাছে 1 কোটি টাকা দাবি করে। এর পর দিন বসন্ত আবার অনিতার কাছে যায়। সে তখন তার পকেট থেকে পিস্তল বের করে বলে, এই ঘরে আমি আর তুমি ছাড়া আর কেউ নেই, তাহলে আমাদের ভিডিও কে করেছে? তুই নিশ্চয়ই আমাকে ব্ল্যাকমেল করার জন্য এই ভিডিও বানিয়েছিস। আসলে গণেশ, অনিতা ও মায়া মিলে এই ব্ল্যাকমেলিং এর র্যাকেট চালাতো। তারা মানুষকে হানি ট্র্যাপে ফেলে তাদের ব্ল্যাকমেল করে টাকা পয়সা আদায় করত। কখনো কখনো বাড়িতে ঢুকে টাকা স্বর্ণলঙ্কা সব লুটে নিত।
বসন্ত যখন অনিতাকে পিস্তল দিয়ে ভয় দেখাচ্ছিল, গণেশ তখন অন্য রুম থেকে তাদের দেখছিল। কিছুক্ষণ পর গণেশ হঠাৎ বসন্তকে অ্যাটাক করে অজ্ঞান করে ফেলে। গণেশ ও অনিতা মায়াকে না জানিয়ে এই প্ল্যান বানিয়েছিল। একদিন মায়া যখন গণেশের পেন ড্রাইভে বসন্তকে ব্ল্যাকমেইল করার ভিডিও দেখতে পায়, সেই প্ল্যান থেকে তার শেয়ার চায়। এই জন্য গণেশ ও অনিতার সিদ্ধান্ত নেয় যে তারা মায়াকে তাদের পথ থেকে সরিয়ে দেবে। বসন্তের জ্ঞান ফিরলে সে তার গাড়ি নিয়ে গণেশের বাড়িতে যেতে চাইলে পথে তার গাড়ি নষ্ট হয়ে যায়। এই জন্য সে একটি অটোতে করে গণেশের বাড়িতে গিয়ে কিছুক্ষণ পর আবার সে অটোতে করে নিজের বাড়িতে ফিরে আসে। পরদিন গণেশ বসন্তকে ফোন দিয়ে বলে, মায়াকে খুন করে তোমার কোনো লাভ হয়নি, তোমার ভিডিও তো আমার কাছে। বসন্ত তখন গণেশকে বলে, আমি কাউকে খুন করিনি, আর তুমি আমাকে যত ব্ল্যাকমেইল করো না কেন, আমি তোমাকে একটা টাকাও দেব না। এরপর গণেশ বসন্তকে তার স্ত্রী রূপার খারাপ ভিডিও পাঠায়। সে বসন্তকে বলে যদি সে তাদের 5 কোটি টাকা না দেয় তবে সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেবে। বাধ্য হয়ে বসন্ত গণেশকে 5 কোটি টাকা দিতে রাজি হয়। সে গণেশকে বলে, ঠিক আছে, কাল আমি টাকা নিয়ে আসবো, কিন্তু এরপর ভিডিও ডিলিট করে দিতে হবে। গণেশ তার কথায় রাজি হয়। পরদিন বসন্ত টাকা নিয়ে গেলে গণেশ ও অনিতা দেখে যে বসন্ত 2 কোটি টাকা নিয়ে এসেছে। তারা বসন্তকে জানায় যে 5 কোটি টাকা না পেলে তারা ভিডিও তাকে দেবে না। বসন্ত তখন আবার টাকা আনতে চলে যায়। ভারত আগে থেকেই গণেশকে ফলো করছিল। বসন্ত সেখান থেকে চলে গেলে ভারত গণেশ ও অনিতার সামনে আসলে ভারত ও গণেশের মধ্যে অনেক ফাইট হয়, কিন্তু এক পর্যায়ে গণেশের গুলিতে অনিতা মারা যায়। বসন্ত দূর থেকে এই সিন দেখছিল। অনিতা মারা গেলে বসন্ত তার পিস্তল দিয়ে গুলি করে গণেশকেও মেরে ফেলে। গণেশ মারা গেলে ভারত বসন্তকে বলে, আমি আপনার স্ত্রীর কথায় তার খারাপ ভিডিও উদ্ধার করতে গিয়ে নিজেই ফেসে গিয়েছি, কিন্তু আপনার স্ত্রীর কিছু সত্য যা আমি জানতে পেরেছি তা আপনারও জানা প্রয়োজন। আপনার স্ত্রীর যে খারাপ ভিডিও রেকর্ড করা হয়েছিল তা আমি দেখেছি। সেই ভিডিওতে আমি একটি গৌতম বুদ্ধের মূর্তি দেখেছিলাম। রূপা আমাকে বলেছিল যে গণেশ তার বাড়িতে এসে তাকে ফাঁসিয়ে খারাপ ভিডিও করেছে, কিন্তু আমি ঠিক একই রকম মূর্তি গণেশের ঘরে দেখেছি। এর মানে রূপা আমাকে মিথ্যে বলেছিল যে গণেশ তার বাড়িতে এসেছিল, বরং রূপা নিজেই গণেশের বাড়িতে গিয়েছিল। এটি জানতে পেরে আমি রূপার সাথে দেখা করি। প্রথমে অস্বীকার করলেও পরে সে স্বীকার করে যে সে গণেশের বাড়িতে গিয়েছিল। আসলে রূপা আগে থেকে অনিতাকে চিনত, আর অনিতার মাধ্যমেই তার গণেশের সাথে পরিচয় হয়। রূপা অনিতা ও গণেশের সাথে মিলে বসন্তকে ফাঁসানোর একটি প্ল্যান করে, কারণ সে জানতো যে আজ হোক কাল হোক তাকে বসন্ত থেকে ডিভোর্স নিতেই হবে। কিন্তু ডিভোর্স নেওয়ার আগে সে বসন্তের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে চেয়েছিল। তাদের প্ল্যান ছিল অনিতা বসন্তকে তার প্রেমের জালে ফাঁসাবে আর গণেশ তার ভিডিও করবে। এই ভিডিও পাঠিয়ে রূপা তাদের মাধ্যমে বসন্তের কাছ থেকে 5 কোটি টাকা আদায় করবে। বিনিময়ে সে গণেশ ও অনিতাকে 1 কোটি টাকা দেবে। প্ল্যান মতো অনিতা বসন্তকে ফাঁসায় ঠিকই, কিন্তু গণেশ তখন আরেকটি প্ল্যান করে। সে অনিতাকে বলে তারা বসন্তকে ব্ল্যাকমেল করে আদায় করা টাকা রূপাকে দেবে না, কষ্ট করে টাকা আদায় করবে তারা, আর রূপা কোনো কাজ না করে টাকা নিয়ে যাবে। এ তো হতে পারে না। এজন্য গণেশ ও অনিতা রূপাকে কন্ট্রোল করার জন্য শরবতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খেতে দেয়। রূপা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লে গণেশ ও অনিতা রূপার খারাপ ভিডিও বানায়। এই ভিডিও দিয়ে তারা রূপা ও বসন্ত দুজনকে ব্ল্যাকমেল করতে থাকে। এটি জানতে পেরে রূপা ভাবতে থাকে কিভাবে গণেশ ও অনিতাকে তার রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায়। ওই দিন রাতে রূপা সুশীলা ও ভারতকে বিচের ধারে দেখে একটা প্ল্যান করে। সে জেনে বুঝে সুইসাইড করার নাটক করে যাতে ভারত তাকে বাঁচাতে যায়। ভারত তার কাছে গিয়ে তাকে বাঁচিয়ে নিলে রূপা তাকে গণেশের ব্যাপারে মিথ্যে বলে আর গণেশের কাছ থেকে তার ভিডিও উদ্ধার করতে বলে। অর্থাৎ ভারতের এই কেসে জড়িয়ে পড়া পুরোটাই রূপার প্ল্যান ছিল। সিন প্রেজেন্টে ফিরে আসে। ভারত রূপাকে বলে সে যেন পুলিশের কাছে এসব স্বীকারোক্তি দেয়। এরপর রূপা একটি ভিডিও বানিয়ে পুলিশের কাছে পাঠিয়ে দেয়। এই ভিডিওতে সে গণেশ, অনিতা ও তার প্ল্যানের ব্যাপারে সব সত্যি কথা পুলিশকে বলে। সে এও বলে যে এই গণেশ নিজে মায়াকে মেরেছে, কারণ সে গণেশকে উল্টো ব্ল্যাকমেল করে তার শেয়ার চাচ্ছিল। এই জন্য গণেশ থেকে মেরে বসন্তকে ফাঁসাতে চেয়েছিল। আর এই কেসে ভারত কোনোভাবেই জড়িত নয়। রূপার দেওয়া স্টেটমেন্টের উপর ভিত্তি করে পুলিশ এই কেসটি ক্লোজ করে। এখানে একটা বিষয় ক্লিয়ার করা প্রয়োজন। ভারত ও মুরালি গণেশের বাড়িতে গিয়ে এই মায়ার ডেড বডি দেখেছিল, আর নিউটন শুধু ভারতকে গণেশের ঘর থেকে বের হতে দেখেছিল। আর এর জন্যই তার স্টেটমেন্টের ভিত্তিতে পুলিশ শুধু ভারতকে মায়ের হত্যাকারী ভেবে আসছিল। যাই হোক, সিন এরপর 1 মাস পরে চলে যায়। রাইটার ভৈরবী একদিন ভারতকে ফোন দিয়ে বলে যে এই কেসের উপর ভিত্তি করে সে একটি উপন্যাস লিখবে। এখানে ভারত ও সুশীলের ক্যারেক্টারও থাকবে, এর জন্য তার পারমিশন লাগবে। কিন্তু সেই উপন্যাসের এন্ডিংটা একটু অন্যরকম ভাবে লিখবে।
ভারত বলে কিভাবে লিখতে চান। ভৈরবী তখন ভারতকে শোনায় যে গণেশ সুশীলাকে যেদিন তার হাসপাতালে থাপ্পড় মেরে অজ্ঞান করে ফেলেছিল সেদিন সে সুশীলার খারাপ ভিডিও বানিয়েছিল। এটি জানতে পেরে ভারত গণেশের বাড়িতে যায় সেই ভিডিও উদ্ধার করতে, কিন্তু গণেশকে না পেয়ে বাড়িতে থাকা মায়ার সাথে তার ফাইট হয়। মায়া যখন একটি ছুরি দিয়ে ভারতকে মারতেই যাবে তখনই সুশীলা পেছন থেকে এসে মায়ার পিস্তল দিয়ে মায়াকে গুলি করে মেরে ফেলে। অর্থাৎ সেদিন রাতে ভারতের সাথে সুশীলা ও গণেশের বাড়িতে গিয়েছিল। তারা দ্রুত গণেশের বাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু ভারত সুশীলার খারাপ ভিডিও থাকা পেন ড্রাইভটা আনতে ভুলে যায়। কিছুক্ষণ পর আবার সুশীলাকে রেখে ভারত গণেশের বাড়িতে যায়, কিন্তু সেই পেন ড্রাইভটার খুঁজে পায় না। সেই বাড়ি থেকে বের হয়ে আসার সময় নিউটন ভারতকে দেখে ফেলে। গল্পের এমন এন্ডিং শুনে ভারত ভৈরবীকে বলে, ম্যাডাম এই এন্ডিং থেকে সুশীলাকে বাদ দিয়ে দিন প্লিজ, আমি তাকে অনেক ভালোবাসি। সে যদি জানতে পারে যে গল্পে তার খারাপ ভিডিও করা হয়েছিল তবে সে অনেক কষ্ট পাবে। ভৈরবী তখন বলে, ঠিক আছে, আমি অন্যরকম ভাবে এন্ডিং দেবো, কাল এসে তুমি বন্ড সাইন করে যেও। পরদিন ভারত ভৈরবীর বাড়িতে যায়, কিন্তু সে সেখানে গিয়ে শকড হয়ে যায়, কারণ ভৈরবীকে কেউ খুন করে ফেলেছে। ভৈরবীকে কে মেরেছে তাই মুভিতে দেখানো হয় না, তা পরিচালক দর্শকদের উপরেই ছেড়ে দিয়েছে। হতে পারে ভারতে ভৈরবীকে মেরেছে, কারণ সেই একমাত্র ব্যক্তি যে সত্যিটা জানতো যে মায়াকে সুশীলাই মেরেছে। অর্থাৎ হতে পারে ভৈরবী তাকে যে উপন্যাসের এন্ডিং শুনিয়েছিল বাস্তবে তাই ঘটেছিল, আর এটা শুধু ভৈরবীই জানতো। আবার এটাও হতে পারে যে ভৈরবী নিজে আত্মহত্যা করেছে ভারতকে ফাঁসানোর জন্য, কারণ ভারত হয়তো তার স্বামীর অ্যাক্সিডেন্টের মৃত্যুর জন্য দায়ী। তো আপনাদের কি মনে হয় তা আমাদের কমেন্ট করে জানান। আর মুভিটির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।